নমস্কার, জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, 25,753 চাকরি বাতিল নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমাদের রাজ্য রাজনীতি তোলপাড়। যে মামলা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে, এবং সেক্ষেত্রে কি হতে চলেছে আগামীতে সেটাই কিন্তু বেশ কিছু দিক আপনাদেরকে তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। কেননা স্কুল সার্ভিস কমিশনের বারংবার চালাকির জন্য কিন্তু সমস্যায় পড়তে চলেছে এই পুরো যে প্যানেল, সেই প্যানেলের ইন সার্ভিস টিচাররা। এই প্যানেলে 19,000 যোগ্য শিক্ষক রয়েছেন বলে স্কুল সার্ভিস কমিশন দাবি করছেন, কিন্তু তার বিপক্ষে স্কুল সার্ভিস কমিশন যে কর্মকাণ্ড করে চলেছে তাতে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আমাদের রাজ্যের 19,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। তো চলুন আমরা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে পুরোটা ডিটেলসে জেনে নিই যে ঠিক আগামীতে কি ঘটনা ঘটতে চলেছে। তো দেখুন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ যেদিন কিন্তু পুরো 25,753 প্যানেল যে বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায় আসার পরে বিস্ফোরক অভিযোগ করেছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি বলেছিলেন যোগ্য অযোগ্য লিস্ট তারা কলকাতা হাইকোর্টে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে, কিন্তু তারপরেও পুরো প্যানেলটাকে বাতিল করেছে অযোগ্যদের বাদ না দিয়ে, তাই তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, এরকম কিন্তু অভিযোগ তারা করেছিলেন। কিন্তু আমরা দেখছি সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের চালাকি বহাল রেখেছে। কেননা যেখানে কিন্তু 7,000 অযোগ্য শিক্ষকের কথা বিচারপতি দেবাংশু বসাকের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিতে রয়েছে, এবং তার সাথে সাথে র্যাঙ্ক জাম্প সহ ওএমআর বিকৃতি সহ এক্সিট ভ্যাকান্সি, এক্সপায়ার্ড ভ্যাকান্সি থেকে যে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন, সেখানটাতে কিন্তু 7,150 জন মতো ক্যান্ডিডেট যাদের নামের উল্লেখ রয়েছে অর্ডার কপিতে। তো এর পাশে বিপক্ষে যারা যোগ্য বলে দাবি করছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, তাদের নামের তালিকাটা কিন্তু এখন পর্যন্ত তারা সঠিকভাবে আদালতে জমা করতে পারছে না। সবথেকে বড় কথা, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন অথবা নাও শুনে থাকতে পারেন, 4,599 জনের নামের তালিকা কিন্তু তারা সুপ্রিম কোর্টে জমা করেছে। তো সবথেকে বড় কথা, গত 7ই মে 2024 তারিখে যে শুনানিটা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী স্বীকার করে নিয়েছিলেন যে তারা 8,300 জনকে দুর্নীতি করে বা অনিয়ম বেনিয়ম করে চাকরি দিয়েছেন। তাহলে সেই সংখ্যাটা হঠাৎ করে কি করে 4,599 এসে নামলো, এইটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নে তৈরি করছে, এবং আগামীতে এইটা কিন্তু হয়তো পুরো প্যানেলটাকেই এই বিষয়টা ডোবাতে পারে। কেননা স্কুল সার্ভিস কমিশন যেখানে 8,300 জনের কথা স্বীকার করে নিচ্ছে, তাদের উচিত ছিল কিন্তু 8,300 জনের প্যানেল যারা অযোগ্য তাদের নামের তালিকা জমা দেওয়া, কিন্তু তাদের তালিকা জমা না দিয়ে তাদেরকে বাঁচানোর জন্যই কিন্তু 4,599 জনের নামের তালিকা তারা ইতিমধ্যে আদালতে জমা করেছে। এবং শুধু তাই নয়, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এসপি সিনহা, যিনি বর্তমানে জেলে রয়েছেন, তো সেই এসপি সিনহা যিনি কিন্তু পার্সোনালি মেল করেছিলেন নাইসার প্রধান কর্তাকে, এবং তিনি উপঢৌকন পাঠিয়েছিলেন এটাই যে তারা যদি এসপি সিনহার কথা মতো তারা যাদের যাদের বলছে তাদের নম্বরগুলো যদি ম্যানিপুলেট করে দেয়, ওএমআর যদি ম্যানিপুলেট করে দেয়, 0 থেকে যদি 53-55 করে দেয়, তাহলে পরবর্তীতে যত নিয়োগের বরাত বা যতগুলো নিয়োগ হচ্ছে রাজ্যের তরফ থেকে, সমস্ত নিয়োগের ওএমআর সিট কিন্তু মূল্যায়নের দায়িত্ব তারাই পাবে। তো সেক্ষেত্রে উপঢৌকন পাওয়ার আশায় নাইসাও কিন্তু সেই কাজটি খুব সুচারুভাবেই করেছেন, এবং যার কিন্তু ফলস্বরূপ হিসেবে নাইসার কর্তাকে এসপি সিনহা বা রাজ্যের তরফ থেকে কিন্তু একটা ধন্যবাদ জ্ঞাপনও করেছেন। তো সমস্ত তথ্য কিন্তু যে হার্ড ডিস্ক উদ্ধার করে নিয়ে এসেছিল সিবিআই, সেই হার্ড ডিস্ক থেকে এই সমস্ত তথ্য তারা পেয়েছে। এবং শুধু তাই নয়, বিএড ডিগ্রি ছিল না ক্যান্ডিডেটদের, এমনও কিছু ক্যান্ডিডেট কিন্তু সেই সময় স্কুল সার্ভিস কমিশনে চাকরি পেয়েছেন। তো এখানটায় বলে রাখা হলো 2016 সালের গেজেট অনুযায়ী
2016 সালে যে স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট হয়েছিল 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে, গ্রুপ সি গ্রুপ ডিতে তো কোনো যেহেতু নন টিচিং স্টাফ বা নন টিচিং পোস্ট, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম বিএডের উল্লেখ না থাকলেও 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে বিএডের উল্লেখ ছিল গেজেটে, এবং সেক্ষেত্রে কিন্তু বিএড ট্রেনিং না থাকলে কেউ সেই পরীক্ষার জন্য এলিজিবলই নয়। তাহলে কি করে ক্যান্ডিডেটরা বিএড না থাকা সত্ত্বেও তারা রাতারাতি চাকরি পেয়ে গেল? এটাই কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। তো সিবিআইয়ের যে বর্তমানে যে ইমেল মারফত তারা যে তদন্ত চালাচ্ছে, সিবিআই যে নিয়োগ দুর্নীতি তদন্ত চালাবে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার এই বিষয়টাকে নির্দেশ দিয়েছিলেন। তো সেই নির্দেশ দিয়েছিলেন যে তারা তদন্ত চালাতে পারবে, কিন্তু এই মুহূর্তে কাউকে কোনো নেতা মন্ত্রীকে হেফাজতে নিতে পারবে না। তো সিবিআই কিন্তু রীতিমতো তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, এবং সেই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়েই তারা একাধিক নামের তালিকা কিন্তু শান্তিপ্রসাদ সিনহার পার্সোনাল ইমেল আইডি থেকে নাইসার কাছে যে পাঠানো হয়েছিল এই সমস্ত তথ্য কিন্তু তারা উদ্ধার করেছে, এবং ইতিমধ্যে 10,000 কিন্তু দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীর নাম ছাড়িয়ে গিয়েছে। যেখানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন 8,300 জনের কথা, এবং যদিও 4,599 জনের নামের লিস্ট জমা করেছেন, কিন্তু সিবিআই ইতিমধ্যে 10,000 জনের কিন্তু দুর্নীতির ইঙ্গিত পেয়েছেন, যেখানে নম্বর ম্যানিপুলেশন সহ একাডেমিকে ম্যানিপুলেশন করা এবং ওএমআর সিটে ম্যানিপুলেশন করা হয়েছে। এরকম বিভিন্ন দুর্নীতির ঘটনা কিন্তু সামনে আসছে। তো আগামী 16ই জুলাই এই মামলার যে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেইটাই কিন্তু দেখার। আর আমাদের রাজ্যের যে 25,753 যারা এই প্যান্ডেলের মধ্যে ছিলেন, এর মধ্যে কিন্তু বহু যোগ্য শিক্ষক রয়েছেন। তাদের জন্য এই বিষয়টা খুব খারাপ লাগছে ভেবে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিজেদেরকে পিঠ বাঁচাতে অথবা অযোগ্যদেরকে বারংবার আড়াল করতে গিয়ে তারা কিন্তু যোগ্য শিক্ষকদের এবং অশিক্ষক কর্মীদের, যারা মূলত নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন, তাদেরকে কিন্তু বারংবার বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। তো দেখা যাক আগামী 16ই জুলাই 2024 তারিখে কী ঘটে সুপ্রিম কোর্টে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, এই ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। নমস্কার।